দেখুন, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম সহায়ক ভূমিকা পালন করে একটি দেশের বিরোধী রাজনৈতিক দল, মতাদর্শ বা সরকার বিরোধী কণ্ঠস্বর। আমরা দেশে বিদেশে এমনটাই দেখে আসছি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বড় বৈচিত্র্যময় জায়গাটি। বিশেষ করে গত 15 বছর বাংলাদেশে বিরোধী কণ্ঠস্বর একেবারে ছিল না বললেই চলে। যদি সহজ কথায় বলি, তাহলে বিরোধী কণ্ঠস্বরকে একেবারে টুটি চেপে ধরে রাখা হয়েছিল এবং বলতে দ্বিধা নেই, আজকের বাংলাদেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেই পরিস্থিতি এই বিরোধী কণ্ঠস্বরকে চেপে রাখার জেরেই এই বাংলাদেশের তৈরি হয়েছে। আমি বলতে চাইছি 2024-এর 5 আগস্ট যে বাংলাদেশ তৈরি হয়েছে সেটি তারই জের। প্রিয় দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয়ে বাংলাদেশের বিরোধী কণ্ঠস্বরকে যেভাবে দমন পীড়নের মধ্য দিয়ে কণ্ঠরোধ করা হয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে নেতিবাচক দৃষ্টান্ত, বাংলাদেশ থেকে কি আদৌ সমূলে উৎপাটন হবে, নাকি একই রকম ভাবে আবারও যে দলই সরকার গঠন করুন না কেন, কারণ একসময় বিরোধীরাই সরকার গঠন করেন, আবার আজকে যারা যে দল যে রাজনৈতিক জোট ক্ষমতায় রয়েছেন তারাও একসময় বিরোধী শিবিরে বসবেন। এমনটাই গণতন্ত্রের নিয়ম এবং সেটি স্বাভাবিক শিষ্টাচার বলে আমরা মনে করি। আজকের এই আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী সাংবাদিক বিশ্লেষক পরমাশিস ঘোষ রায় রয়েছেন। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্বাগত। পরমাশিস, তুমি জানো যে আমরা একটু ব্যতিক্রম বিষয় ভাবেই আমরা গত কয়েকদিন ধরে আলোচনার বিষয়ে নির্বাচন করছি। গতানুগতিক অনেক ঘটনাই ঘটছে বাংলাদেশে, কিন্তু সে বিষয়ে কথা বলবার অনেকেই রয়েছেন। আমরা বরঞ্চ আগের অতীত এবং বর্তমানের সঙ্গে রিলিং করে নেয়ার যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় এখন মনোযোগী হয়েছি। এই বিষয়টি নিয়ে তুমি কিভাবে দেখছো যে গণতন্ত্রের অন্যতম সোপান সৌন্দর্য বিরোধী কণ্ঠস্বর, সেটি বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে গত 15 বছর কিভাবে নিষ্পেষিত বা নির্যাতিত বা কণ্ঠরোধ করা হয়েছে? দেখো, এই বিষয়ে যদি আমি কথা বলতে হয়, প্রথমেই আমি বলবো যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি। সেটা হচ্ছে প্রথম কলকাতার বাস্তবিক যে আমাদের যে বিষয়গুলো থাকে, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা যে বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ যে আমরা করি আমাদের পলিসিগত কারণে হচ্ছে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা ভারত হোক, সেটা বাংলাদেশ হোক, এটা পশ্চিম পাকিস্তান হোক, সেটা পূর্ব পাকিস্তান হোক, এটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, আমরা অধিকারের স্বার্থে কথা বলি। বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে আমরা কথা বলি। আমি একজন ভারতীয় নাগরিক, একজন সাংবাদিকতা করি আন্তর্জাতিক গণমাধ্যমে এবং একটি প্রতিবেশী রাষ্ট্রের সেখানকার মানুষের অধিকারের প্রশ্নে আমি কথা বলছি। সেখানে আমার পরিচয় হওয়া উচিত বিশ্ব নাগরিক। আমরা যদি তোমার এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, বিশ্লেষণ করতে হয়, আমাকে একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। তুমি জানো যে এই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানের পর ভারতে এসে পলায়ন করে রয়েছে। অবশ্যই ভারত সরকারের কূটনৈতিক যা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যা যা নীতি নির্ধারণ আছে, সেটা যারা বিশেষজ্ঞ তারা ভালো বলবেন। উনি অত্যন্ত নিরাপত্তার মধ্যে কিন্তু দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু ওনার দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এখন একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে তার বিচার কার্য চলছে। ইতিমধ্যে তাকে বেশ কিছু ব্যাপারে দোষী সাব্যস্ত করার যা যা আইনগত জটিলতা আছে, সবকিছুতে মধ্যে তাকে কিন্তু সেই পেরিফেরির মধ্যে রয়েছে এবং ওনার দল সেখানে কিন্তু নিষিদ্ধ হয়েছে। আমরা যতদূর জেনেছি বিভিন্ন গণমাধ্যম থেকে, বাবা ওনাদের যারা প্রতিনিধিত্ব করছেন, দলের যারা এখনো আছেন, যারা বিভিন্ন গণমাধ্যমে তারা ইতিমধ্যেই সাক্ষাৎকার দিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে সমাজ মাধ্যমে আমরা জেনেছি যে তারা এই ট্রাইব্যুনালকে মানেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। কিন্তু এই ট্রাইব্যুনাল কিন্তু সৃষ্ট ওনাদের হাত থেকেই। এই ট্রাইব্যুনাল থেকেই কিন্তু যারা বিভিন্ন সময় ও দেশে খুন খারাপি করেছে, এই হয়েছে, তাদের কিন্তু সাজা প্রাপ্ত হয়েছে এবং ওনাদের পরিবারের। কিন্তু সেই জায়গা থেকে এই যে গত 15 বছরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, বাংলাদেশের সাধারণ মানুষের যেটা বক্তব্য যে বিরোধীদের কণ্ঠরোধ করা, একেবারে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে বিষয়টি চলে এসেছিল। আবার তোমাকে বলি, গতকালের যে আমরা আলোচনা করেছিলাম, যেমনটা তুমি আয়না দেখাবে তেমনটাই তিনি ফিরে পাবেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ওনারা এখন মানতে পারছেন না, অবশ্যই মানতে পারছেন না, সেটা তাদের দলের তাদের অবস্থানগত বিষয়। কিন্তু আমরা তো যখন আলোচনা করব, আমরা প্রেক্ষাপট, ইতিহাস, আগে কে কি বলেছে, কে প্রস্তাব উল্লেখ করেছে, কি তার উক্তি আছে, কে কি গণমাধ্যমে বলেছে, সেগুলো তো আমরা উত্থাপন করব। এখন আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে তারাই মানতে পারছেন। তারা যেমন গণতন্ত্রকে রোধ করেছিলেন, ঠিক তেমনি ভাবেই কিন্তু এখন বাংলাদেশের মাটিতে তাদেরও কিন্তু অধিকার রক্ষা, তাদের বক্তব্যকে রোধ করে দেওয়া হচ্ছে। এটা ট্র্যাডিশন হয়ে গেছে। তাহলে যারা এই ট্র্যাডিশনটা করলো, এই ট্র্যাডিশনের যারা জন্মদাতা, তাদের তো সেই ফলটা ভোগ করতেই হবে। আমি তোমাকে বোঝাতে পারলাম? তুমি বলতে চাইছো যে এই যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটি নতুন সামনের দিকে একই রকম ভাবে হলে বাংলাদেশের গণতন্ত্রকে ভয়াবহ প্রতিচ্ছবি আমরা দেখতে পারবো। কিন্তু তুমি জানো যে
2008, 2014, 2018-তে বিএনপি বা বাংলাদেশের আওয়ামী লীগ ওই সময় শাসক দলে থেকেই নির্বাচন হয়েছে। যদিও 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনটি মোটামুটি ভাবে বলা যায় যে নির্বাচনটি 2008 সালের নির্বাচনটি ছিল সাধারণ মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন, মানে বাংলাদেশের অভ্যন্তরে যেটা বলা হচ্ছে। কিন্তু 2014 সালে বিএনপি নির্বাচন বর্জন করে, এবং 2018 সালে আমরা দেখেছি যে বিএনপি কিছু অংশ নির্বাচনে অন্য ফর্মুলায় নির্বাচনে অংশগ্রহণ করে। আসলে কি বলতো, এই তিনটে নির্বাচনের মধ্যে প্রথম নির্বাচনটি একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে নির্বাচন হয়ে 2008 সালে যে নির্বাচনটি হয়েছে। 2014 সালে বিএনপি একেবারেই বর্জন করেছে, কিন্তু তা বর্জন করতে বাধ্য করা হয়েছিল বলেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন বিশ্লেষকদের বক্তব্য। 2018-তেও একই রকম ভাবে আমরা দেখেছি। 2018 বিএনপি কে আসলে ডামি বিএনপি, যেটাকে বলা হয় বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নাম আসা অন্যরকম ভাবে ছদ্মবেশে বিএনপি হিসেবে আখ্যায়িত করে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছিল সরকারি বিভিন্ন এজেন্সির মধ্য দিয়ে। 2024 সালে তো দেখা গিয়েছে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগ এবং ভার্সেস আওয়ামী লীগ, এটা চমৎকার সমীকরণ শেখ হাসিনার ওই সময়কার রাজনীতির সমীকরণে ব্যাপক আমরা দেখেছি আলোচিত সমালোচিত। এবং তুমি জানো প্রায় 70 জন এরকম আওয়ামী লীগ এবং ভার্সেস আওয়ামী লীগের মধ্যে লড়াই, এবং 70 জন এরকম ভাবে নির্দলীয় কথিত আওয়ামী লীগের বি টিম তারাই নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং তুমি দেখো এই যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ফলে বস্তুত এই গণ অভ্যুত্থানের সূচনা হয়। কিন্তু এটা কিন্তু এ বিষয়ে কোনো রকেট সায়েন্স লাগবে না। যারা বাংলাদেশের রাজনীতিটা বোঝেন, যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মানুষের পালস বোঝেন, তারা কিন্তু অকপটেই বুঝবেন যে 2024-এর, আমরাও প্রথম কলকাতাতে বারবার বলি যে 2024-এর 5 আগস্টের যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটের একমাত্র কারিগর শেখ হাসিনা নিজেই। সেটা কিভাবে? বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে কার্যত ভেঙে দেওয়ার জন্য, এবং অবশ্যই বিরোধী রাজনৈতিক শক্তিদেরকে কোমর ভেঙে দেওয়ার জন্য। বিএনপিকে বিভিন্নভাবে ভেঙে কোন্দল করিয়ে সরকারি বিভিন্ন বাহিনী, পুলিশ, ডিবি, এনএসআই, ডিজিএফআই, বিভিন্ন রকমের স্টেক হোল্ডারদেরকে দিয়ে দল ভাঙিয়ে এবং বিভিন্ন রকম ভাবে প্রপোজাল দিয়ে বিএনপিকে দুর্বল করে দেওয়া, তাদের নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে নানা সমীকরণ তৈরি করা, জামাতকে নিষিদ্ধ করা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, জাতীয় পার্টিকে বকলমে সরকারের মধ্যে রেখে সরকারের সুযোগ সুবিধা দিয়ে বিরোধী হিসেবে দেখানো। এই চমৎকার রাজনৈতিক সমীকরণ কিন্তু আমরা গত 15 বছর বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশটি চলছিল, তখন কিন্তু আমরা এই বৈচিত্র্যময় গণতন্ত্রের এই বৈচিত্র্য আমরা দেখতে পেরেছি, যে কি ধরনের বৈচিত্র্য শেখ হাসিনার সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তারই জের ধরে 2024-এর 5 আগস্ট আমরা যেটা আজকের আলোচনায় যে বিষয়গুলো, অতীত তো অবশ্যই আপনারা জানেন, আমরা যে আলোচনা আজকে মুখ্য বিষয় নিয়ে কথা বলছি, এই শেখ হাসিনার রেখে যাওয়া এই যে তত্ত্ব, এটা কি আগামীতে অব্যাহত থাকবে কিনা। এখনো আমরা দেখছি যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, তারা ক্ষমতায় রয়েছেন, অরাজনৈতিক দলের সরকার, কোনো রাজনীতির মধ্যে নেই, অবশ্যই মানুষের সেন্টিমেন্টের সরকার এবং গণঅভ্যুত্থানের স্পিডে দাঁড়িয়ে, মূল ভিত্তিতে দাঁড়িয়ে এই সরকারটি রয়েছে। অবশ্য সরকারের সঙ্গে সবসময় কিছু স্বার্থন্বেষী মহল থাকবেন, অনেক উপদেষ্টা নিয়ে গঠিত হয়েছে, সবগুলো ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে আলোচনা সমালোচনা রয়েছে, সেটি স্বাভাবিকভাবেই আমরা সেই বিষয়গুলোকে আলোচনা সমালোচনা থাকবেই সব। কিন্তু একেবারে যদি আমরা মোটা দাগে বিষয়গুলো দেখি, যে এখনো বিভিন্ন রকম ভাবে কিন্তু বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গণমাধ্যম কিংবা সিভিল সোসাইটি কিংবা বিভিন্ন স্টেক হোল্ডার, সরকারের সরাসরি না হলেও দেশের স্টেক হোল্ডার, তারা কিন্তু বিভ্রান্ত বা বিব্রত হচ্ছেন। অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এই মুহূর্তে, আমরা অনেকে মনে করি যে ডক্টর ইউনূসের যে সরকার থাকলে বিএনপি হয়তো এই মুহূর্তে বিরোধী শিবির কিংবা ডক্টর ইউনূসের মস্তিষ্ক প্রসূত এনসিপি এবং জামাত, তারা একটি রাজনৈতিক সমীকরণে তার ডক্টর ইউনূস সরকারকে সরাসরি সমর্থন করছে। সরকারি দল, ডক্টর ইউনূসের দল, জামাত কিংবা এনসিপি জোট। আবার কেউ আমরা মনে করতে পারি যে বিএনপি এই সরকারের সরাসরি বিরোধিতা করত। সেই বিরোধী শিবিরের ক্ষেত্রে যদি একই রকম ভাবে সরকারের মনোভাব দেখা যায়, সেক্ষেত্রেও একটা সংকট তৈরি হবে বলে। তবে এটি শুধুমাত্র আশঙ্কার কথা, এখনো দৃষ্টান্ত
দেখানো, মানে একেবারে চোখে আঙুল দিয়ে এই ধরনের বড় কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। সরকার সরাসরি অন্য রাজনৈতিক দলগুলোর কোমর ভেঙে দেয়া, যেটি শেখ হাসিনার সরকার আমরা দেখেছি যে অন্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে নাকানি চুবানি সরকারের বিভিন্ন এজেন্সি দিয়ে নাকানি চুবানি খাওয়ানো হয়েছে, সেইটি অবশ্য গত 1 বছরে কিন্তু আমরা দেখিনি। তো এটাও একটা ভালো দৃষ্টান্ত বলে মনে হয় নাকি? তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, একটা বিষয় তোমাকে বলি যে একটা দেশের রাজনৈতিক দল তারা যখন ক্ষমতায় থাকবে, বিরোধীদেরকে কিভাবে তারা কণ্ঠরোধ করবে। আমাদের দেশেও হয় বিরোধী দল, আমাদের দেশেও আছে ভারতে, কিন্তু বিরোধীদের সঙ্গে কিভাবে মোকাবিলা করবে সরকার পক্ষে রাজনৈতিক দল, তারা একটা নীতি নির্ধারণ, তারা একটা কৌশলের মধ্য দিয়ে করবে। সেই কৌশলটা আমাদের দেশের ক্ষেত্রে যেটা আমি বলবো, যেটা যে বিরোধীদের কণ্ঠটা রোধ করা এখানে হয় না, বলার জায়গা থেকে অবশ্যই সরকার পক্ষের দল অনেক কৌশল করে তাদেরকে কিভাবে নাস্তানাবুদ করা যায়। কিন্তু বাংলাদেশের ইতিহাসে যেটা আমরা দেখেছি লাস্ট 15 বছর বা তার আগে বা যে কটা তাদের জাতীয় নির্বাচন হয়েছে, তার যে প্রেক্ষাপট, তার যে ইতিহাস, তার যে দলিল আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, সেই কৌশলটা ইতিমধ্যে কিন্তু প্রকাশিত এবং যেটা এখন নতুন করে ডেফিনেশন দেওয়া যায়। কিন্তু গণ অভ্যুত্থানের পরে 13 মাস অতিক্রান্ত হয়েছে, অন্তর্বর্তী সরকার সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারমুখী এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জুলাই সনদ এবং সকল মতামতকে একটা জায়গায় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন আসবে, এমন করে আসবে নির্বাচন, কেমন কতটা গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে, নিরপেক্ষ হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছেন না, সেটা তাদের দেশের আইনগত ব্যাপার, আমরা তার মধ্যে যাব না। কিন্তু আমরা বাইরের থেকে যতটুকু দেখে আমরা বুঝবো এই অন্তর্বর্তী সরকার কোন কৌশলে কার মাথায় হাত রাখছে, জামাতের মাথায় হাত রাখছে না এনসিপির মাথায় হাত, এগুলো হচ্ছে স্পেকুলেশন করে বলা, এগুলো কিন্তু এখনো ডেফিনেশনের জায়গায় যায়নি। ডেফিনেশনের জায়গায় কি গেছে আমরা 15 বছর যেটা দেখেছি, এবং সেই আমরা যেটা দেখেছি এটাকেও যদি তুমি স্পেকুলেশন বলো, তাহলেও আমরা দেখবো যে স্পেকুলেশনের মাত্রাটা কিন্তু একটা জায়গায় সমর্থন দিয়েছে গণ অভ্যুত্থান। কিন্তু 13 মাসের একটা নতুন দেশকে গঠন করতে গেলে, সব রাজনৈতিক দলকে মাথায় নিয়ে চলতে গেলে অবশ্যই ছাত্র জনতার দল যে আন্দোলন করেছে তাদের একটা পৃষ্ঠপোষকতার দরকার। এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন আছে, বিতর্ক আছে, অবশ্যই আছে, কিন্তু আমরা এখনই এই বিষয়টা নিয়ে কোনো সংজ্ঞা দিয়ে ডেফিনেশন দেব না, আমরা স্পেকুলেশন করতে পারি। আমাদের এখন দেখার বিষয় এই অন্তর্বর্তী সরকার সকলকে নিয়ে এবং বাংলাদেশের দায়িত্ববান রাজনৈতিক দলগুলো তারাও তাদের কৌশলগত মনে পদচারণায় করে কৌশল এবং রাজনীতির খেলায় তারা মেতে উঠে তারা কতটা বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন বা আশীর্বাদ ছিনিয়ে নিয়ে আসতে পারে, এটাই কিন্তু এখন দেখা সবচেয়ে বড়। তো অন্তর্বর্তী সরকারের ভালো এবং মন্দ বিচার বা বিশ্লেষণের এখনই ডেফিনেশন দেওয়ার জায়গায় হয়নি যতক্ষণ না নির্বাচনটা হচ্ছে, এবং নির্বাচনটাই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করার এখন অন্তর্বর্তী সরকারের প্রধান এবং সবচেয়ে দায়িত্ব বাংলাদেশের মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে। তুমি যখন নির্বাচনের ব্যবস্থার কথা বললে, তাহলে অবশ্যই আমাদের দর্শকদের সামনে একটি ভিডিও আমাদের ক্রিয়েটিভ টিম ভিডিও তৈরি করেছে, আমরা একটু দেখে আসবো। সেই নির্বাচনী ব্যবস্থা কেন বারবার সংস্কারের জায়গায় বারবার মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, এবং নির্বাচন কমিশনকে কার্যত ঠুটো জগন্নাথ করে বারবারই আওয়ামী লীগ সরকার তাদের ব্যক্তি, তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিভাবে ব্যবহার করা হয়েছে, তাতে বাংলাদেশের মানুষের ভোটের যে অধিকার কিভাবে ক্ষুণ্ণ হয়েছে, সে বিষয়টি নিয়ে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা প্রতিবেদনটি দেখে বাকি কয়েক মিনিট আলোচনা করে অনুষ্ঠান শেষ করব। বাংলাদেশের মানুষ কি ভোটে আস্থা হারিয়েছেন? বাংলাদেশে ভোটার সংখ্যা 11 কোটিরও বেশি, কিন্তু এই 11 কোটির কজন আসলেই ভোট দেন? 2008 সালে ভোটার অংশগ্রহণ ছিল 87%। মাত্র 6 বছর পর 2014 সালের নির্বাচনে নেমে এলো 40%। আবার 2018 সালের সরকারি হিসেব বলল 80% ভোট পড়েছে, কিন্তু বিরোধীরা বলল তার বড় অংশই নাকি ভুয়ো। 2024 সালে বাংলাদেশে বিরাট গণ অভ্যুত্থান। 2026-এর ভোট আদেও হবে তো, নাকি নির্বাচনী ব্যবস্থা এমন এক খাঁচায় আটকে গেছে যেখানে জনগণের উপস্থিতি প্রশ্নবিদ্ধ? আচ্ছা, বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচনী ব্যবস্থা কেমন হওয়া উচিত ছিল? ভারত, শ্রীলঙ্কা, নেপালের মতো প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের পার্থক্য ঠিক কোথায়? কেন রাজনৈতিক দলগুলো কখনোই এই ব্যবস্থার সংস্কার চায় না? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব আমরা। সঙ্গে থাকুন এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি।
বাংলাদেশের নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী স্বাধীন, কিন্তু অভিযোগ হলো ক্ষমতাসীন দলের প্রভাবেই তারা কাজ করে। ভোট হয় একক কমিশনার মডেলে, কিন্তু বাস্তবতা 2014 সালের ভোট বিরোধীরা বর্জন করে, মানুষ ভোট কেন্দ্রে যায়নি। 2018 সালের ভোট রাতের আন্ধারে ব্যালট বক্স ভরে দেওয়া হলো। 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট হলেও প্রশ্ন থেকে গেছে নিরপেক্ষতা নিয়ে। ফলাফল, মানুষ আর বিশ্বাস করে না নির্বাচনকে। তাহলে গণতন্ত্রে আদর্শ নির্বাচন কেমন হওয়া উচিত? একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের কিছু মৌলিক শর্ত আছে, যেমন স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা, সব দলের জন্য সমান সুযোগ, অবাধ ভোটাধিকার, স্বচ্ছ ভোট গণনা। বাংলাদেশে এগুলো কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে অনুপস্থিত, যার ফলে নির্বাচনের প্রতি জনগণের আস্থা ক্রমেই ভেঙে পড়ছে। অন্যদিকে ভারতের নির্বাচন কমিশন পৃথিবীর অন্যতম শক্তিশালী। তাদের নির্দেশ অমান্য করার সাহস নেই প্রশাসন, পুলিশ কিংবা রাজনৈতিক দলের। ভোট হয় ইভিএম এ, সেনা মোতায়েন করা হয়, আর ফলাফল ঘোষণায়ও স্বচ্ছতা থাকে। নেপাল, ভুটান কিংবা শ্রীলঙ্কাতেও নির্বাচন তুলনামূলকভাবে বিশ্বাসযোগ্য। বাংলাদেশে যেখানে বরাবর অভিযোগ আসে ব্যালট ছিনতাই, ভুয়ো ভোট, প্রশাসনের পক্ষপাত, ফলে দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ গণতান্ত্রিক চর্চায় পিছিয়ে পড়েছে। প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কেন নির্বাচনী সংস্কার চায় না? কারণ ক্ষমতায় থাকা দল চায় কমিশনকে নিয়ন্ত্রণ করতে, অন্যদিকে বিরোধী দল চায় আন্দোলনের মাধ্যমে কমিশনকে অস্বীকার করতে। ফলে নিরপেক্ষ সংস্কারের প্রশ্ন এলে সবাই নীরব। আসলে নির্বাচনী সংস্কার মানে ক্ষমতার খেলার ফাঁক ফোকর বন্ধ হয়ে যাওয়া। এই জন্যই কেউ চায় না ব্যবস্থা সত্যিকারের স্বাধীন হোক। বাংলাদেশে ভোটার সংখ্যা 11 কোটির বেশি, কিন্তু অংশগ্রহণ ক্রমশ কমছে। 2008 সালে 87% মানুষ ভোট দিয়েছিল, 2014 সালে সেটা নেমে আসে 40%। 2018 সালে সরকার বলেছিল 80% ভোট পড়েছে, কিন্তু মানুষ বিশ্বাস করেনি। অর্থাৎ জনগণের অংশগ্রহণই আজ প্রশ্নবিদ্ধ। ভোটের দিনে নিরাপত্তাই সবচেয়ে বড় সংকট। অভিযোগ, পুলিশ ও প্রশাসন ক্ষমতাসীন দলের হয়ে কাজ করে। পরিকাঠামোগত সমস্যাও আছে, গ্রামে ভোট কেন্দ্র কম, ভোটার তালিকা হালনাগাদ দুর্বল, ইভিএম ব্যবহারের স্বচ্ছতার প্রশ্ন। তবে সম্ভাবনাও আছে। নিরপেক্ষ পর্যবেক্ষক, ডিজিটাল সিস্টেম, তরুণ ভোটারদের আগ্রহ, এসব ভবিষ্যতের আশা দেখায়। এশিয়ায় নির্বাচনী ব্যবস্থার চিত্র ভিন্ন ভিন্ন। ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া শক্তিশালী গণতন্ত্র, পাকিস্তান, মায়ানমার সেনা প্রভাবিত, বাংলাদেশ মাঝামাঝি অবস্থানে। কাগজে গণতান্ত্রিক, কিন্তু বাস্তবে প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আজ এক চরম সংকটে। ভোট মানে মানুষের অধিকার নয়, বরং ক্ষমতার লড়াই। কিন্তু একটি কথা পরিষ্কার, গণতন্ত্রে ভোট ছাড়া ক্ষমতার কোনো বৈধতা নেই। যদি রাজনৈতিক দলগুলো সত্যি চায়, যদি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলেই ভোট আবার হয়ে উঠবে জনগণের হাতিয়ার। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সেই পরিবর্তনের উপর। প্রশ্ন একটাই, দেশ কি সেই পথ বেছে নেবে, নাকি ভোট থাকবে শুধু ক্ষমতার খেলায় আবদ্ধ? যেমনটি দেখছিলে এই প্রতিবেদনে পরিষ্কার করে মানুষের বক্তব্য তুলে ধরা হয়েছে, কিভাবে নির্বাচন সংস্কারকে বারবার করে ধাক্কা দেওয়া হয়েছে, এবং যারাই ক্ষমতায় এসেছে তারা নির্বাচন কমিশনকে নিজেদের দলীয় কাঠামোর মধ্যে রাখবার এবং নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছে। এবং তাতে কি হয়েছে, আখেরে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনীতিক নয় এবং ছয় বোঝেন না, তারা কিন্তু নির্বাচনের যে অংশীদার, মূল অংশীদার, যে রাষ্ট্রের নির্বাচনের মূল অংশীদার মানুষের সাধারণ মানুষ, তাদের কিন্তু ভোটাধিকার তাদের ক্ষুণ্ণ হয়েছে। কেউ কেউ তো গত 15 বছরে ভোটের লাইনে দাঁড়াতে পারেননি। আবার অনেকে বলেছেন যে আমরা গিয়ে দেখি আমাদের ভোটটা দিয়ে দেওয়া হয়েছে। এটি সত্যিকার অর্থে আমি যেটা বলছিলাম যে গত 15 বছরে শেখ হাসিনার নেতিবাচক রাজনৈতিক যে প্রয়োগ, সেটি কিন্তু একটি খারাপ দৃষ্টান্ত বলেই মনে হয়। দেখো, বিষয়টা হচ্ছে, আমি বিষয়টা যেভাবে দেখবো, এখন যদি আমি কাঁদুনি গাই, বা আমি একদম যদি এইভাবেই বলি যে আওয়ামী লীগ যদি এখন কাঁদুনি গায় যে সেখানে গণতন্ত্র রক্ষা হচ্ছে না, আমাদের কথা
বলার জায়গা নেই, তাহলে এই কাঁদুনি গাওয়াটা হয়তো কেউ আর শুনবে না, মানে তারা নিজেরা শুনবে। তার কারণ অন্যদের কাঁদুনি তো তখন ওনারা কখনো শোনেননি। এটা কিন্তু আমরা বলছি না, বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য বিভিন্ন গণমাধ্যম বলছে। এবার যদি বলো যে সবাই কি তাদের কথা বলছে, না, ওনাদের পক্ষেও লোক আছে। আমি বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার বিভিন্ন প্রতিবেদন দেখি, অবশ্যই দেখি, কিন্তু সেই জায়গা থেকে সেই মিডিয়ার বক্তব্য সেগুলো তো জোরালো ভাবে বাংলাদেশের মানুষের মন তো কাটতে পারেনি। সেই কারণে তো গণ অভ্যুত্থান হয়েছে। তাদের বক্তব্য খুব যে গ্রহণযোগ্য, এত বড় একটি ঘটনার পর তারা তাদের যে দলীয় বিভিন্ন উইং থেকে, ফেসবুক পেজ থেকে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যেভাবে বলা হচ্ছে, সেই বক্তব্যের গ্রহণযোগ্যতা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, মানুষের মধ্যে সত্যি কথা বলতে গেলে তো চিড়ে ভেজেনি। আমি ধরে নিচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ যেটা বলছে সেটা ভুল বলছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যেটা বলছে সেটাকে সমর্থন দেওয়া, তাদের অধিকারের কথা। তো সেই জায়গা থেকে তারা যে জিনিসটা বলছেন, তারা যেটা চাইছেন, সেটা তাদের তো পাইয়ে দিতে হবে সেদেশের সরকারের, যারা সরকার পরিচালনা এই মুহূর্তে করছেন, অন্তর্বর্তী সরকার। একদমই। আমরা এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন ভিডিও লিংক আমরা দিয়ে দেবো। আমাদের সম্প্রতি আমরা একটা ভিডিও করেছিলাম যে 13 মাসেও আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে করোনার ছিটেফুঁটো তারা পায়নি, এবং এটার কারণ আমরা বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছি। এবং সেক্ষেত্রে শেখ হাসিনার সরকার এবং তার 5টি খারাপ নীতি নিয়েও আমাদের সেই ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ ছিল। সেই ভিডিওটি আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। বাংলা অভিধানে একটা কথা আছে, অনুশোচনা। এই অনুশোচনা শব্দটাকে যদি এখন বীজ মন্ত্র করে এরা আত্মসমালোচনার জায়গায় যায়, আমি কারোর পক্ষেই কথা বলছি না, আমি বিএনপির পক্ষেও কথা বলছি না, আমি আওয়ামী লীগের পক্ষেও কথা বলছি না, আমি ঘটনার পরম্পরা, ইতিহাস, যেটা আমাদের কাছে এটা দলিল হয়ে রয়েছে, যেটা আমরা দেখে শুনেছি, আওয়ামী লীগের লোকের পক্ষেও কথা শুনেছি, বিএনপির পক্ষেও কথা শুনেছি, এনসিপির কথা শুনেছি, নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি, ডক্টর ইউনূসের বক্তব্য শুনেছি। কিন্তু যে ঘটনা বাংলাদেশের মানুষের ক্ষোভ, বিক্ষোভ, গণ অভ্যুত্থান, সেটা বিপর্যয় না আন্দোলন না বিস্ফোরণ, সেটা বাংলাদেশের মানুষ ভালো বলতে পারবে। সেই বাংলাদেশের মানুষ যেটা বলবে সেটা নির্বাচনের মধ্য দিয়ে। আওয়ামী লীগ ভুল করেছে না অনুশোচনা করবে সেটা তাদের বিষয়। আমার বক্তব্য, অনুশোচনাকে পাথেয় করে যদি তারা এটা বিশ্লেষণ করে, হয়তো চিরে আগামী দিন বাংলাদেশের মানুষের মনে তাদের ভিজতে পারে। অনেক ধন্যবাদ। আজকের যে আমাদের আলোচনার এই বিশ্লেষণের মোরাল অফ দ্য স্টোরি আমরা আপনাদের কাছে ছোট্ট করে ব্যাখ্যা করি, তাহলে বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম স্টেক হোল্ডার আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, পরবর্তীতে শেখ হাসিনা সেই আওয়ামী লীগের হাল ধরার পর বাংলাদেশের গণতান্ত্রিক ছবিটা পাল্টে যাবে, এমনটি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিলেন। কিন্তু দেখা গিয়েছে যে তার শাসন আমলে বিরোধী কণ্ঠস্বর শোনা যায়নি, বরং এক দলীয় শাসন ব্যবস্থা তিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, এবং তার ফল কিন্তু তাকে ভুগতে হয়েছে। তার নিজের দেশ, যে দেশ তার বাবার নেতৃত্বে স্বাধীন হয়েছিল, সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। সুতরাং সাধু সাবধান, যারাই ক্ষমতায় এই মুহূর্তে রয়েছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা তারা খণ্ডকালীন সরকারে হন, শাসন ব্যবস্থায় যারাই বসবেন, অবশ্যই বিরোধী মত, বিরোধী পদ, বিরোধী বক্তব্যকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং শ্রদ্ধার সঙ্গে শুনবেন। বিরোধী শূন্য হয়ে পড়লে কিন্তু আখেরে গণতন্ত্রের যে নির্যাস সেটি আপনারা পাবেন না, সাধারণ মানুষও পাবে না। বকলমে ক্ষতি কিন্তু শাসক দলেরই হবে, কারণ আজকের শাসক কালকে কিন্তু বিরোধী আসনে বসবেন। আজকের বিরোধীকে যদি আপনি তাদের কাছে কথা বলতে দেন, তাদের কণ্ঠস্বর আপনার কান অব্দি পৌঁছায়, তাহলে আপনিও এক সময় বিরোধী আসনে বসে থাকলে আপনি যখন সুর চওড়া করবেন, তখন আপনার কথাও সরকারের কানে, বাংলাদেশের সাধারণ মানুষের কানে পৌঁছবে। সুতরাং রাস্তা খোলা রেখেই সরকারের শাসক হন, জনগণের সেবা করুন। আজকের আলোচনার কোন অংশের সঙ্গে আপনি একমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি দ্বিমত, সেটি লিখে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলের নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে, এই ভিডিও থেকে শেখার মতো কিছু পেলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন। আর বরাবরের মতোই আমাদের সঙ্গে থাকবেন। প্রথম কলকাতা ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে থাকবে। দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক দীর্ঘজীবী হোক। তবে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে নিরাপদে থাকবেন। নমস্কার। নমস্কার।